স্বামীজির বারবার চিঠিতে লিখেছেন যে অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখি, আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাঁপতেও শিখি। যে মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখে তার ব্যক্তিত্বকে তৈরি করে, তার কথা যতদিন মনুষ্য সমাজ থাকবে ততদিনই তার একটা প্রাসঙ্গিকতা। বিবেকানন্দ নিজের মতো করে চরিত্র তৈরি করেছিলেন। সেই চরিত্রের মূল কথা ছিল হচ্ছে যে তুমি জীবনের মুখোমুখি হও, অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেকে পাল্টাতে পারতেন, নিজেকে গ্রহণ করতে পারতেন। সেটাই চরিত্রের সবচেয়ে বড় গুণ। বিবেকানন্দের বাণী সে আত্মবিশ্বাসী করে আমাদের। বিবেকানন্দের বাণী আমাদের বারবার শেখায় তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। বিবেকানন্দ তোর ভয়কে জয় করতে শিখিয়েছিলেন। বিবেকানন্দ কাজটাকে ভালোবাসতে শিখিয়েছিলেন। দেখুন, প্রথমবার যখন বিদেশ থেকে ফিরলেন তখন স্বামীজি মাদ্রাজে বললেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ। তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ আমাদের তীর্থভূমির মতো। স্বামীজির প্রত্যেকটা চিঠিতে এই মানুষের কথা এসছে। তাদের শিক্ষা দাও, তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাও, তাদের মধ্যে জ্ঞানচক্ষু দাও। নিবেদিতাকে নিয়ে এলেন শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য একটা স্কুল খুলতে। বিবেকানন্দ দুটো মিলন চেয়েছিলেন, যে পাশ্চাত্যরাও থাকবে, প্রাচ্যও থাকবে, দুটোর মিলনের মধ্যে দিয়ে নতুন সভ্যতা তৈরি হবে। তিনি বিশ্বাস করেছিলেন যে ভারতবর্ষের যে কারিগররা যা তৈরি করে তাদের আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া উচিত। বিবেকানন্দ উগ্র দেশাত্মবোধের কথা বলেছেন, বলেননি, দুটোর মিলনের কথা বলেছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যদি বিক্রি দেখেন তাহলে সেই সাহিত্য বিক্রি বিপুলভাবে বেড়ে গেছে। দক্ষিণ ভারতে বিবেকানন্দ চর্চা খুব ব্যাপকভাবে আছে। তাদের যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কী করে বিবেকানন্দ রিলিজ করতে পারেন সেটা যদি আমরা শেখাতে পারি, সেই কথা যদি আমরা বলতে পারি, তাহলে এই যুগের ছেলেমেয়েরা অবশ্যই বিবেকানন্দ পড়বেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষ স্বামীজির কথা শুনতে চায় যদি আপনি তাদের মতন করে কথাটা বলতে পারেন। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় দেবার কিছু নেই। তরুণবাবু, স্বাগত আমাদের এই পডকাস্টে। আমাদের এই আলোচনা কিন্তু মোটামুটি একটা বেশ ভালো উত্তেজনাপূর্ণ জায়গায় পৌঁছানোর কাছে রয়েছে। তো অনেক আলোচনাই তো হলো এবং আরও মহাসমুদ্রে আমরা ঢুকেছি। আমরা কত দূর বা কীভাবে যাবো আমি জানি না, কিন্তু যতদূর চেষ্টা আমাদের সেই চেষ্টাটা চালিয়ে যাব। আমরা ধন্যবাদ দিই পবিত্রকে, পবিত্রর একান্ত ইচ্ছে এবং ঐকান্তিক চেষ্টাতে এই পডকাস্ট আজকে এই অবধি এসছে। আজকে আমি একটু অন্যরকমভাবে বলি যে স্বামীজি আমাদের কাছে একটা মহাসমুদ্র। ধরুন, সেই স্বামীজির চরিত্রের নানা দিক, যেমন স্বামীজির চরিত্র বলুন, স্বামীজির বাণী বলুন, স্বামীজির দেশাত্মবোধ বলুন, এই সমস্ত তো আপনার কথা অনুযায়ী স্বামীজি চলে গেছেন 1902 সালে, আর আজকে হচ্ছে 2025। এতদিন বাদে এই সমস্তগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, আজকালকার দিনে তার প্রাসঙ্গিকতা কত, আমরা এক এক করে শুরু করি। প্রথমে শুরু করি যে স্বামীজির চরিত্র, তার সঙ্গে বর্তমান যুগের যুব সমাজ বলুন, তাদের প্রাসঙ্গিকতা, এই নিয়ে যদি আপনি কিছু বলেন। স্বামীজির বারবার চিঠিতে লিখেছেন যে অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখি, আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাঁপতেও শিখি। যে মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখে তার ব্যক্তিত্বকে তৈরি করে, তার কথা যতদিন মনুষ্য সমাজ থাকবে ততদিনই তার একটা প্রাসঙ্গিকতা আছে। বিবেকানন্দ নিজের মতো করে চরিত্র তৈরি করেছিলেন। সেই চরিত্রের মূল কথা ছিল হচ্ছে যে তুমি জীবনের মুখোমুখি হও। স্বামীজি মারা যাওয়ার পরে নিবেদিতা বলেছিলেন, আমাদের যিনি গুরু, তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। ফেস ইলিউশন, ফেস ইগনোরেন্স অ্যান্ড ফ্লাই নট। এটা হচ্ছে স্বামীজির প্রথম কথা, যে তুমি জীবনটাকে দেখো, জীবনটাকে যেভাবে আসছে সেভাবে তুমি তার মোকাবেলা করো। এবং তিনি একটা নেতার সংজ্ঞা দিয়েছিলেন, অসাধারণ সে সংজ্ঞা। আর লিডার ইজ ওয়ান হু আনডন্টেড বাই দ্য ওয়েভ অফ সংসার, which is full of errors and delusions and sufferings, with one hand wipes the tears of others,
অ্যান্ড উইথ দি আদার আনশেকেন শোজ দ্য পাথ অফ ডেলিভারেন্স। জীবনটা দুঃখের, জীবনটা যন্ত্রণার, জীবনটা কষ্টের, আবার জীবনটা আনন্দের। বিবেকানন্দ পুরোটাকেই নিয়ে তারা চরিত্র তৈরি করেছিলেন। তাই যে কোনো অবস্থার মধ্যে তিনি তার মোকাবেলা করতে পারতেন। যখন প্যাকিং বাস্কের মধ্যে আছেন ঠান্ডার জন্য রাত্রিরে ভ্যাঙ্কুভারে, সেখানেও তিনি আনন্দিত। ফ্রান্সিস লেগেটের বাড়িতে যখন তিনি ঘরের মধ্যে স্কেটিং বুট পরে রয়েছেন, খেলছেন, সেটাতেও আনন্দিত। আবার যখন বেলুড় মঠে ধ্যান করছেন, সেখানেও তিনি আনন্দিত। কারণ তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেকে পাল্টাতে পারতেন, নিজেকে গ্রহণ করতে পারতেন। সেটাই চরিত্রের সবচেয়ে বড় গুণ। তার মানে স্বামীজির চরিত্র গঠন বলুন, তিনি স্বকীয়, নিজের এতেই। এবার আসে স্বামীজির বাণী নিয়ে। স্বামীজির বাণী ওই সময়কার বাণী, একটা 30-35 বছরের ছেলে, সে যা বলে গেল, আর আজকে তার প্রসঙ্গতা, তার বাণীর। দেখুন, আজকের যে জীবন, এই জীবন তো অনেকটাই ফুল অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। এবং সেই স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কী করে? মানুষকে ক্লান্ত করে দেয়। যখন সে ক্লান্ত করে দেয়, তখন তার আত্মবিশ্বাসে টান পড়ে। বিবেকানন্দের বাণী সে আত্মবিশ্বাসী করে আমাদের। বিবেকানন্দের বাণী আমাদের বারবার শেখায়, তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। মানুষের দুটো ভয় সবসময় থেকে নুব্জ করে দেয়, হেরে যাওয়ার ভয় আর মৃত্যুর ভয়। বিবেকানন্দ তোর ভয়কে জয় করতে শিখিয়েছিলেন। কীভাবে শিখিয়েছিলেন? তুমি নিজেকে মেলে ধরো, তুমি যে কাজ করছো সেই কাজটা ভাবো বহুজন হিতায় বহুজন সুখায়। আপনি ধরুন সকালবেলায় আপনার কাজের জায়গায় যাচ্ছেন, আপনি যদি কাজটাকে ভালোবাসেন তাহলে কিন্তু স্ট্রেনটা আপনার লাগবে না। আর কাজকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে ওই যাওয়াটাই একটা স্ট্রেনাস বলে মনে হয়। বিবেকানন্দ কাজটাকে ভালোবাসতে শিখিয়েছিলেন। মারা যাওয়ার 2 মাস আগে নিবেদিতাকে চিঠি লিখছেন, এত কাজ করতে হয়, বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হয় আমি ভালো আছি। কাজকে ভালোবাসা, ওয়ার্ক আনটু ডেথ। আচ্ছা, এবার আসি স্বামীজির দেশাত্মবোধ। স্বামীজি একটা পরাধীন ভারতে জন্মেছেন এবং চলেও গেছেন পরাধীন ভারতে, কিন্তু তখনকার দিনে, আমি বিপ্লবীদের কথাটা নাই আনলাম, কিন্তু স্টিল দেন তার দেশাত্মবোধ তো আনকোয়েশ্চেন। দেখুন, প্রথমবার যখন বিদেশ থেকে ফিরলেন, তখন স্বামীজি মাদ্রাজে বললেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ। তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এবং যখন চলে আসছেন 4 বছর বিদেশে থাকার পরে, তখন একজন জিজ্ঞেস করেছিল যে আপনি তো এদেশে রইলেন, বৈভবের মধ্যে রইলেন, এখন ভারতবর্ষে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে? স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ আমাদের তীর্থভূমির মতন। ইন্ডিয়া আই লাভ বিফোর আই কেম অ্যাওয়ে, নাও দ্য ভেরি সয়েল অফ ইন্ডিয়া হ্যাজ বিকাম হোলি টু মি। ইট ইজ নাও দ্য ল্যান্ড অফ হোলি প্লেস, দ্য পিলগ্রিমেজ, দ্য তীর্থ। ভারতবর্ষ ছিল বিবেকানন্দের কাছে তীর্থের মতন। তিনি ভারতবর্ষের খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি তো ভারতবর্ষে অনেকখানি ঘুরেছিলেন। তিনি বাংলাদেশ, তখন তো অবিভক্ত বাংলা, নিশ্চয়, বাংলাদেশে পূর্ববঙ্গে গিয়েছিলেন প্রথমবার বিদেশে ফিরে আসার পর। দ্বিতীয়বার বিদেশে ফিরে আসার পর তিনি যে এপার বাংলাও পুরোটা দেখেছিলেন তা নয়, কিন্তু দক্ষিণ ভারত দেখেছিলেন, মধ্য ভারত দেখেছিলেন, পশ্চিম ভারত দেখেছিলেন, রাজস্থান দেখেছিলেন। এইটা দেখে কাশ্মীরও দেখেছিলেন। এইটা দেখে স্বামীজির দেশ সম্বন্ধে সম্যক ধারণা হয়েছিল এবং দেখেছিলেন যে দেশের আসল সমস্যা হচ্ছে দেশের দরিদ্র মানুষের প্রতি অত্যাচার। এইটা আবিষ্কার করেছিলেন। এবং দেখবেন স্বামীজির প্রত্যেকটা চিঠিতে এই মানুষের কথা এসছে। তাদের শিক্ষা দাও, তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাও, তাদের মধ্যে জ্ঞানচক্ষু দাও, সব বিষয়ে চোখ খুলে দাও। এবং সেখানে পুরুষ নারী দুজনের শিক্ষার কথা বলছেন। নিবেদিতাকে নিয়ে এলেন শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য একটা স্কুল খুলতে। ভাবতে পারেন, একজন মেম সাহেবকে নিয়ে এলেন। আমাদের দেশে তো বেথুন স্কুল ছিলই, কিন্তু সে বেথুন স্কুল আমাদের রীতিনীতি অনুযায়ী পড়াতো না। বিবেকানন্দ দুটো মিলন চেয়েছিলেন, যে পাশ্চাত্যরাও থাকবে, প্রাচ্যও থাকবে, দুটোর মিলনের মধ্যে দিয়ে নতুন সভ্যতা তৈরি হবে। এটি ছিল বিবেকানন্দ দেশাত্মবোধের মূল কথা। অন্তর্নিহিত উদ্দেশ্য কিন্তু দেশাত্মবোধ, এই যে একদম সব কিছুর মধ্যে তাই। নয়তো ভাবুন, একটি মানুষ, তিনি বিশ্বাস করেছিলেন যে ভারতবর্ষের যে কারিগররা যা তৈরি করে তাদের আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া উচিত। তাই তিনি এক ধরনের ব্যবসায়ীকে চেয়েছিলেন, যে ব্যবসায়ীরা মুনাফার দিকে শুধু তাকাবে না, যে ব্যবসায়ীরা এদের আন্তর্জাতিক বাজারে এদের তৈরি করা জিনিস পৌঁছে দেবে
এবং লভ্যাংশ এদের মধ্যে দেবে, মানে কোঅপারেটিভের কথা বলছেন। এবং নিজে শিকাগো কনফারেন্সে মেলায় গিয়েছিলেন। 1896 সালে একটা ইংল্যান্ডে মেলা হয়, সেখানে নিজে যাননি, কিন্তু শারদানন্দজি এবং তার মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। প্যারিস কংগ্রেসে যখন এসেছিলেন তখন তার পাশে বিরাট মেলা হয়েছিল, সেই মেলায় তিনি গিয়েছিলেন। মেলায় যেতেন হচ্ছে যে ভারতীয় জিনিস কী করে, এখন ভাবুন, এখন গোটা পৃথিবীতে যত মেলা হয় সেখানে আমাদের যারা মৃৎশিল্পী, আমাদের যারা আর্টিজান ক্রাফটসম্যান, তারা প্রত্যেকে তো নিয়ে গিয়ে তাদের জিনিস বিক্রি করছে, এবং আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষের তৈরি করা জিনিসের অত্যন্ত কদর। এটি কিন্তু বিবেকানন্দ স্বপ্ন দেখেছিলেন, এবং তার দেশাত্মবোধ সব সময়। এবং কলকাতায় যে বক্তৃতা দিয়েছিলেন, তার বক্তৃতা শুরুই ছিল হচ্ছে ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ বেস্ট। নিজের দেশকে আপনাকে ভালোবাসতে হবে এবং দেশের কথাগুলো ছড়িয়ে দিতে হবে। বক্তৃতা বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ অর ফেস্টার ডিগ্রেড অ্যান্ড ডাই। এবং এটা কিন্তু মনে রাখতে চলবে না, বা কখনো যেন আমরা না ভাবি যে বিবেকানন্দ উগ্র দেশাত্মবোধের কথা বলেছেন, বলেননি, দুটোর মিলনের কথা বলেছেন। পাশ্চাত্যের অনুকরণ নয়, পাশ্চাত্যের সদ্ভাবনা গ্রহণ এবং আমাদের সদ্ভাবনার বিনিময়। তাই রবীন্দ্রনাথ যখন বিবেকানন্দের মূল্যায়ন করেছেন, বিবেকানন্দ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে ভারতী পত্রিকায় সেইখানে তিনি বলছেন যে অল্পদিন পূর্বে বাংলাদেশে মহাত্মার মৃত্যু হয়ে গেছে, সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখিয়া মাঝখানে দাঁড়াতে পারিয়েছে। উদ্বোধন পত্রিকার ভূমিকার প্রথম যে ইস্যু বেরোয়, তার ভূমিকা স্বামীজি লিখেছিলেন, আসুক পাশ্চাত্য কিরণ, আসুক পাশ্চাত্য হাওয়া, কিন্তু সেই পাশ্চাত্য যা তমগুণী তা রেখে কী হবে, তার সত্যগুণী, তার রজগুণী, তার প্রসার কি আটকায়। ফলে এই যে পূব পশ্চিমের মিলনের মধ্যে একটা সভ্যতা গজিয়ে উঠবে, স্বামীজি বিশ্বাস করেছেন। এগুলো সমস্তই কিন্তু দেশাত্মবোধ থেকেই, একদম। কিন্তু সেটা ব্লাইন্ড ন্যাশনালিজম। ঠিক। স্বামীজি একবারও বলেন যে আমরা যা বলেছি সব ঠিক না, বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ড। এইটা রবীন্দ্রনাথের, যদি আপনি নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ পড়েন, স্টকহোমে দিয়েছিলেন রবীন্দ্রনাথ 1921 সালে, সেখানে বারবার বলেছেন এই পূব পশ্চিম মিলনের কথা। আচ্ছা, এবার আসছি একটুখানি, আমি কন্ট্রোভার্সি মোটেই বলবো না, আমি জানতে চাইছি ফর এ পজিটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাও তো স্বামীজিরই করা, তাই তো? রামকৃষ্ণ মিশন স্বামীজির এই ভিশনকে ইমপ্লিমেন্ট করতে কতটা বা কীভাবে, মানে প্রাসঙ্গিকতা ছেড়ে এইগুলো ফুলফিল করার পেছনে কিভাবে এগিয়ে যাচ্ছেন? তার জন্য রামকৃষ্ণ মিশন মোটামুটি 4টে ভাবে এগোয়। এক হচ্ছে স্বাস্থ্যদান। বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশনের হাসপাতাল আছে, যেমন ধরুন কলকাতায় আছে সেবা প্রতিষ্ঠান, লখনৌতে আছে, বৃন্দাবনে আছে, বেনারসে আছে, নর্থ ইস্ট প্রভিন্সে আছে, ফ্রন্টিয়ার প্রভিন্সে। এই একটা হচ্ছে স্বাস্থ্যদান, আরেক হচ্ছে বিদ্যাদান, শিক্ষা। স্বামী বলভদ্রানন্দজি আমাকে বলছিলেন, এখনই উনি বাইরে গেছেন, কেন? অরুণাচল প্রদেশে 2টি কলেজ করার কথা ভাবছিলাম, তার ফিজিবিলিটি স্টাডি করতে। এবং যদি আপনি দেখেন যে অরুণাচল প্রদেশ বা এই যে মেঘালয়, মণিপুর, নর্থ ইস্ট, সেইখানে যে অত্যন্ত খারাপ আবহাওয়া, তার মধ্যে স্বামী সর্বজ্ঞানন্দজি তিনি কিন্তু লড়াই করে যাচ্ছেন এটি স্কুল প্রতিষ্ঠা করার জন্যে, এবং দূরও আবহাওয়া সেখানে। বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন স্কুল কলেজ খুলছে, এবং স্কুল কলেজের মধ্যে দিয়ে ছেলে মেয়েদের একটা আদর্শ শিক্ষাদানের চেষ্টা করছে। এটা স্বামীজি চেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে যে স্বামীজির ভারতবর্ষের বাণী প্রচার। আপনি তো জানেন, আপনি বিদেশে গিয়ে দেখেছেন, সবকটাকে বলা হয় বেদান্ত সোসাইটি। এবং বেদান্ত সোসাইটি মানে ভারতবর্ষের সনাতন সত্য, বৈদিক সত্য, সেই সত্যটাকে মানুষের কাছে জানানো, যার মূল কথা হচ্ছে তোমার ভেতরে সব শক্তি নিয়ত রয়েছে। সেটা রামকৃষ্ণ মিশন করছে, এবং বিভিন্ন জায়গায় যুব সম্মেলনের মধ্যে দিয়ে, ভাব প্রচার সমিতি, তার যুব সম্মেলন, যুবকদের স্বামীজির সঙ্গে পরিচিতি ঘটানো, এবং সেটা ঘটছে। কিন্তু মানে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যদি বিক্রি দেখেন, তাহলে সেই সাহিত্য বিক্রি বিপুলভাবে বেড়ে গেছে। এই যে বইমেলা হয়, বইমেলাতে রামকৃষ্ণ মিশন কোটি টাকার বেশি বই বিক্রি করে। এই উদ্বোধনে যে শারদামার যে পদার্পণ উৎসব হয়, তাতেও 9 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। আমি মানতে রাজি নই যারা বই কেনেন তারা শুধুমাত্র বৃদ্ধ মানুষ। যারা বই কেনেন তারা যদি তরুণ তরুণী না হতেন, তাহলে বিপুল সংখ্যক টাকার বই বিক্রি হতো না। সব যে বৃদ্ধ মানুষ বই কিনছে, মানে ধরুন আপনি যদি একবার কমপ্লিট ওয়ার্ক কিনে ফেলেন একবার আপনার বাড়িতে, আপনি দ্বিতীয়বার কিনবেন না।
কিন্তু কিনছে প্রচুর তরুণ তরুণী বই কিনছে। এবং এই যে আপনার বোস হাউস যে ক্যাম্পাস রয়েছে তার মধ্যে দিয়ে যে বিভিন্ন অনলাইন চর্চা হচ্ছে বিবেকানন্দ, আমি সেখানে বর্তমান ভারত পড়াই, আবার পরিব্রাজক পড়াতে হবে সামনের বছর থেকে। এই অনলাইনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জীবনবোধ, ভারতীয় চর্চা সেখানে পড়ানো হচ্ছে এবং নানাভাবে চেষ্টা করা হচ্ছে যে আমাদের যেন সকলের মধ্যে সে পূব পশ্চিমের মিলনটা ঘটে। এখানে কি স্বামীজিকে ঠিকমতো করে প্রচারের মধ্যে নিশ্চয়ই আছে আমাদের। ধরুন এই যে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বর্তমান ভারত, সেটা স্বামীজির লেখা। এবার পরিব্রাজক পড়াবো, সেটা স্বামীজির লেখা। এবং এই যে যুব সম্মেলনগুলো হয়, সেই যুব সম্মেলনগুলো তো স্বামীজির বাণী প্রচারের জন্যই হয়। এবং ভাব প্রচার সমিতি আছে, সেই ভাব প্রচারের মাধ্যমে সারা ভারত পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও কিন্তু সেটি আছে, বিশেষ করে দক্ষিণ ভারতে বিবেকানন্দ চর্চা খুব ব্যাপকভাবে আছে। শুধু আপনার তামিলনাড়ুতে নয়, অন্ধ্রপ্রদেশেও আছে, হ্যাঁ সব জায়গাতে, কর্ণাটকেও সব জায়গাতে আছে। ফলে সেদিক থেকে সবাই চেষ্টা হচ্ছে। কিন্তু দেখুন প্রত্যেক তো যুগ নিজের ভাষায় কথা বলে। আমরা যে বর্তমান যুগের মধ্যে যাচ্ছি, সেই যুগে ছেলে মেয়েদের মধ্যে সেইভাবে আমরা পৌঁছাতে পারছি না। তার প্রধান কারণ হচ্ছে আমরা তাদের ভাষায় কথা বলতে পারছি না। শ্রীরামকৃষ্ণের কাছে যুবকরা যেতেন কেন? ধর্মের কথা শুনতেন না, তিনি সেই ভাষায় কথা বলতে পারতেন। তাই নরেন গিয়েছিল, তাই রাখাল গিয়েছিল, তাই যোগেন গিয়েছিল, তাই কালী গিয়েছিল, তাই শরৎ গিয়েছিল, শশী গিয়েছিল ইত্যাদি। আমরা যে মুহূর্তে এই যুবকদের ভাষায় কথা বলতে পারবো, সঙ্গে সঙ্গে তার এদিকে আকৃষ্ট হবে। আপনি যদি প্রথমেই বলেন যে তোমরা যে যুগে জন্মেছ তোমাদের সব খারাপ, তারা আসবে কেন? তাদের যে ভালো দিকগুলো আছে, যেমন ধরুন তাদের যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আজকে একটা বাচ্চাকে তার বাবা মা জয়েন্ট এন্ট্রেন্স পড়ানোর জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে যান, বাবা মা কষ্ট করেন, অর্থ জোগাড় করেন, তারা কষ্ট করে তাদের নিয়ে যান। কিন্তু সেই সব তো সেই ছেলেটা বা মেয়েটাকে পড়তে হয়, তাদের পরীক্ষা দিতে হয়, তাদের যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কী করে বিবেকানন্দ রিলিজ করতে পারেন, সেটা যদি আমরা শেখাতে পারি, সেই কথা যদি আমরা বলতে পারি, তাহলে এই যুগের ছেলেমেয়েরা অবশ্যই বিবেকানন্দ পড়বেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে রামকৃষ্ণ মিশনের যে এই এন্টায়ার বিবেকানন্দ ভাবধারাকে এগিয়ে নেবার পেছনে যথেষ্ট কন্ট্রিবিউশন এখন অবধি রয়েছে, নিশ্চয়ই সেটা চলবে। এবং শুধু রামকৃষ্ণ মিশন তো নয়, রামকৃষ্ণ মিশন যারা বাইরে রয়েছেন, ধরুন এই যে আমরা পডকাস্ট করছি, বিবেকানন্দের বিষয়ে পডকাস্ট, এই যে নিজেদের প্রচার নিজেরা করতে চাই না বলে বলিনি, ভালো হলো আপনি এই যে পবিত্র যেটা করছে, নিশ্চয়ই এই যে প্রচারটা কার? স্বামীজি। পবিত্র সুর সে তো আর নিজের মুখটা দেখায় না তার ইউটিউব চ্যানেলে। আপনিও তো নিজের মুখ দেখান না, প্রাসঙ্গিক প্রসঙ্গক্রমে আসে, কিন্তু চর্চাটা তো বিবেকানন্দ। আমাদের ঐকান্তিক চেষ্টা স্বামীজির কথা মানুষের কাছে, আমাদের বিবেকানন্দ ঘরে ঘরেও খুব জনপ্রিয় হয়েছে, আমাদের পডকাস্টও জনপ্রিয় হচ্ছে এবং মানুষ স্বামীজির কথা শুনতে চায় যদি আপনি তাদের মতন করে কথা বলতে পারেন। ঠিক এই কথাটা দারুণ, কিন্তু যে স্বামীজির সেই বিখ্যাত কথা যে আমার ওই বেদের, স্বামীজি অসাধারণ বলেছিলেন যে আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মূল্যায়ন করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই এদের শিশু হজম করতে পারে। আপনাকে অর্কণ্ডানন্দজিকে লেখা চিঠি স্বামীজি 1900 সালে বিদেশ থেকে, আমেরিকা থেকে, যে যতই শিক্ষার কথা বলো যাই বলো, হৃদয়টা হচ্ছে আসল। আমাদের কাজই হচ্ছে, বা রামকৃষ্ণ আন্দোলনের কাজ হচ্ছে মানুষের হৃদয়ের প্রসারণ ঘটানো। যখন সে হৃদয়ের ভাষায় কথা বলতে শিখবে, যখন সে হৃদয় দিয়ে কোনো জিনিস বুঝতে শিখবে, তখন সে নতুন করে নিজেকে আবিষ্কার করবে এবং সভ্যতাও লিখতে হবে। নমস্কার। আজকে সময়ের প্রতিবন্ধকতা থাকায় এর বেশি বোধহয় আর এগিয়ে যাওয়া ঠিক হবে না, তবে আপনারা সঙ্গে থাকবেন। আমি আশা করব যে পবিত্রর এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং তরুণবাবুর অসাধারণ বাগ্মিতায় আমাদের এই পডকাস্ট আরও আগে যাবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নানা রকমের উৎসুক কিছু থাকে, স্বচ্ছন্দে আমাদের লিখতে পারেন, আমরা সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।